আজকের গল্প চিন্ময় নূর রচিত চৈত্র শেষে শ্রাবণধারা। মানুষের বিবেক যখন অন্ধবিশ্বাসের বিষাক্ত অন্ধকারে নিমজ্জিত হয়, তখন তার যুক্তি, বুদ্ধি এবং মনুষ্যত্ব সবই ধূলিসাৎ হয়ে যায়। এই বিভীষিকা কেবল ধর্মের মোড়কেই আবির্ভূত হয় না, বরং অধিকাংশ সময় তা জন্ম নেয় অজীয় হওয়ার আদিম আকাঙ্ক্ষা, অতিপ্রাকৃত শক্তির লোভ আর অমরত্বের এক মরণ নেশা থেকে। এই পৈশাচিক পথে যারা পা বাড়ায়, তারা বিশ্বাস করতে শুরু করে যে নিষ্পাপ ভ্রূণের বলিদান কিংবা তাজা রক্তের স্রোতে অবগাহন করলেই কেবল লভ্য হয় অতিমানবিক ক্ষমতা, যা তাদের সাধারণ নশ্বর মানুষের ধরাছোঁয়ার ঊর্ধ্বে পৌঁছে দেবে। ক্ষমতার এই বিকৃত নেশা মানুষকে পশুর চেয়েও অধম করে তোলে। এই শ্রেণীর মানুষগুলো বাস্তব পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের সৃষ্ট বিভৎস কাল্পনিক জগতে বসবাস করে। সেখানে তাদের আরাধ্য কোনো দয়ালু ঈশ্বর নয়, বরং বিরাজ করে তাদেরই মগজে গড়া রক্তপিপাসু খোদা। তাদের বিকৃত মস্তিষ্কের কোষে কোষে এই অমানবিক নিষ্ঠুরতা কোনো অপরাধ নয়, বরং পবিত্র সাধনা হিসেবে গণ্য হয়। যখন কেউ নিজেকে এই অন্ধকার জগতের নির্বাচিত প্রতিনিধি ভাবতে শুরু করে, তখন তার কাছে অন্যের জীবন ও রক্ত কেবল একটা বলির উপকরণ ছাড়া আর কিছুই নয়। আলো বেগম যেমন দীর্ঘকাল ধরে পৈশাচিকতার চারণভূমিতে বিচরণ করছেন, তার সেই গুরু বখতিয়ার খিলখিল তো যুগের পর যুগ ধরে এই পৈশাচিক চর্চায় লিপ্ত। বছরের পর বছর অন্ধকারের আরাধনা বখতিয়ারের মস্তিষ্কের গঠনই বদলে দিয়েছে। তার হৃদয় এখন মায়া, মমতা বা সমবেদনার কোনো লেশমাত্র অবশিষ্ট নেই। অন্যের হাহাকার তার কানে পৌঁছয় না, বরং তাজা রক্তের ঘ্রাণ তার আত্মাকে পৈশাচিক তৃপ্তি দান করে। তার বিকৃত দর্শন অনুযায়ী রক্ত দিয়ে দেবতাকে স্নান করানো কিংবা নিষ্পাপ ভ্রূণ উৎসর্গ করা হলো পরম পুণ্য। বখতিয়ার খিলখিল বিশ্বাস, যত বেশি রক্ত ঝরবে, তার ভেতরের পৈশাচিক আধ্যাত্মিক শক্তি ততই বৃদ্ধি পাবে। অতীতের পাতায় দৃষ্টিপাত করলে দেখা যায়, যৌবনে বখতিয়ার খিলখিল ছিলেন সাধারণ এক হুজুর, যিনি শিশুদের দ্বীনি শিক্ষা প্রদান করতেন। কিন্তু নিরীহ অবয়বের আড়ালে লুকিয়েছিল আকাশচুম্বী এক উচ্চাকাঙ্ক্ষা। সেই সময় তিনি এক সম্ভ্রান্ত জমিদার কন্যার প্রেমে পড়েছিলেন, কিন্তু দারিদ্র আর নিচু বংশ হওয়ার অপবাদ তার গায়ে এমনভাবে সেঁটে দেওয়া হয়েছিল যে তাকে চরম লাঞ্ছনার শিকার হতে হয়। জমিদারের পদাঘাতা সমাজের তীব্র অপমান তাকে গ্রাম ছাড়া করেছিল। সেদিন রাতের গ্লানি বখতিয়ার খিলখিলের অন্তরে বিষাক্ত জেদ জন্ম দেয়। সে এমন এক শক্তিতে বলিয়ান হবে, যার সামনে এই পৃথিবী একদিন নতজানু হয়ে ক্ষমা ভিক্ষা করবে। আলো বেগম ধীর পদক্ষেপে নিজের স্থান ত্যাগ করে চৈতির একদম সন্নিকটে এসে দাঁড়ালেন। তার সুদীর্ঘ ছায়ার নিচে চৈতি আতঙ্কে আরো আড়ষ্ট হয়। চৈতির শরীরের প্রতিটি লোমকূপ তখন প্রবল ভয় উৎকণ্ঠিত, কিন্তু তার যে নিজের জীবনের চেয়েও তার উদরে থাকা ছোট্ট অঙ্কুরিত প্রাণটির জন্য দুশ্চিন্তা প্রবল। তুরাগকে তো এখনো সংবাদটি প্রদান করাই হয়নি যে সে পিতা হতে চলেছে। এই আনন্দের বার্তা শ্রবণ করলে মানুষটি যে কতটা পুলকিত হতো, তা চৈতি স্পষ্ট অনুভব করতে পারে। তুরাগ হয়তো কিয়ামের সামনে উল্লাসে মেতে উঠত, সমগ্র বিশ্বকে চিৎকার করে নিজের সুখের কথা জানাতো। চৈতি মনে মনে বিধাতাকে প্রশ্ন করে, আমাদের ভাগ্যে কি কিঞ্চিত সুখ বরাদ্দ ছিল না? আমাদের কপালে কি একটুকুও সুখ লেখা ছিল না? বিয়ের পর থেকে তো কেবল এক বিপদ থেকে অন্য বিপদে ছুটে বেড়ানো। একটা ছিমছাম ঘর, গোধূলি লগ্নে তার সাথে এক কাপ চা, আর রাতে শান্তিতে ঘুম, এই সামান্য সংসারটুকু করার সুযোগও কি মিলবে না? যখনই তাকে আপন করে একটু ঘর বাঁধতে চাই, তখনই সব তছনছ হয়ে যায় কেন? চৈতি যন্ত্রণা কাতর হয়ে নয়ন পল্লব বন্ধ করে। হঠাৎ সে অনুভব করে তার মুখের বাধাটিকেও শিথিল করে দিচ্ছে। চোখ খুলে তাকাতেই দেখে আলো বেগম তার মুখের বন্ধন উন্মোচন করছেন। দীর্ঘক্ষণ মুখ রুদ্ধ থাকায় চৈতি সজোরে শ্বাস গ্রহণ করতে শুরু করে। আলো বেগম চৈতির ফ্যাকাশে হয়ে যাওয়া চিবুকটি শক্ত করে ধরলেন।
অতঃপর তার মুখমণ্ডল ঘুরিয়ে দিলেন বখতিয়ার খিলজির অভিমুখে। বখতিয়ার তখন তলোয়ারটি দিয়ে মেঝের উপর অদ্ভুত নকশা অঙ্কন করছেন। আলো বেগম চৈতির কর্ণের নিকট মুখ এনে ফিসফিস করে বললেন, তাকা মা, এই মহান সাধকের দিকে দৃষ্টিপাত কর। আজ তুই হবি সেই ধন্য নারী যার রক্তে মহাকালের তৃষ্ণা মিটবে। চৈতি প্রচণ্ড ঘৃণা মিশ্রিত শক্তিতে নিজের মুখ থেকে আলো বেগমের হাতটা সরিয়ে দিল। কিন্তু মিনতি যে পাহাড়ের মতো ভারী। সে ভেঙে পড়া গলায় বলল, আমাকে মেরে ফেলুন দাদি, যা খুশি করুন, কিন্তু ওনাকে ছেড়ে দিন দয়া করে। আমি তো আপনাদের কেউ না, কিন্তু ওনাকে তো আপনারা খুব ভালোবাসতেন। চৈতির আকুতি শুনে আলো বেগম যেন কোনো কৌতুক শুনলেন। তিনি উল্লাসে ফেটে পড়ে বললেন, ওরে বাবা, স্বামীর জন্য কত দরদ, কত ভালোবাসা। আলো বেগমের সাথে সুর মেলালেন জাফর আলী আর জহিরও। তাদের বিদ্রুপাত্মক হাসি ঘরের দেওয়ালগুলোতে আছড়ে পড়ছে, কিন্তু হাসির আওয়াজ দীর্ঘস্থায়ী হতে পারল না। বখতিয়ার খিলখিল হঠাৎ বজ্রকঠিন ধমক দিয়ে উঠলেন, বলেছিলাম না গর্ভবতী নারী লাগবে না, এই যজ্ঞের জন্য এ নারী অপবিত্র। বখতিয়ার খিলখিলের কথা শুনে আলো বেগম থমকে গেলেন। তার কুটিল চোখমুখ কুঁচকে আসলো। তিনি আমতা আমতা করে বললেন, ও তো গর্ভবতী না, আপনি ভুল করছেন বাবা। বখতিয়ার খিলখিল এবার রাগে ফুঁসতে শুরু করলেন। তার রক্তিম চোখ দুটো কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসবে। তিনি আরো উচ্চকণ্ঠে চিৎকার করে বললেন, এই মেয়ে গর্ভবতী। আমার অন্তর্দৃষ্টি কখনো ভ্রান্ত হতে পারে না। বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেখ। কথাটি পুরো ঘরে একটি বোমার মতো ফাটল। তুরাগের কানে শব্দগুলো পৌঁছানোর সাথে সাথে সে প্রস্তর খণ্ডের মতো নিথর হয়ে গেল। তার হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। বিগত কয়েকদিন ধরে চৈতির শারীরিক পরিবর্তন, খাবারের প্রতি অনীহা, সবকিছু এখন একটি বিন্দুতে এসেই মিলে গেল। তুরাগের সন্দেহ আজ সত্যে পরিণত হলো। তার অন্তরে তখন কালবৈশাখীর তাণ্ডব চলছে। এক নিমিষের জন্য সে বিস্মৃত হলো তার বর্তমান অবস্থান। এমনকি তার সম্মুখে দণ্ডায়মান নিশ্চিত মৃত্যুও তাকে স্পর্শ করতে পারল না। তার মন ব্যাকুল হয়ে উঠল সমস্ত বন্ধন ছিন্ন করে চৈতিকে আলিঙ্গন করতে, তার ললাটে পরম আদরের স্পর্শ দিতে। অনাগত সন্তানের ভাবনায় তুরাগের চোখের কোণে অজান্তেই নোনা জল জমে উঠল। চৈতিও তুরাগের দিকে তাকালো। দেখল মানুষটির নেত্রোদয় ছলছল করছে, কিন্তু 5 সেকেন্ডের বেশি সেই দৃষ্টির দিকে তাকিয়ে থাকার সাধ্য তার ছিল না। এক অজানা অপরাধ বোধ আর বুক ফাটা যন্ত্রণায় সে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। জহির আর জাফর আলী এবার কিংকর্তব্য বিমূঢ় হয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। আলো বেগমও প্রবল আশঙ্কায় ঘামতে শুরু করেছেন। যজ্ঞের জন্য যে শুদ্ধ রক্তের প্রয়োজন ছিল, চৈতি গর্ভবতী হওয়ায় আয়োজন এখন ভেস্তে যাওয়ার পথে। বখতিয়ারের ক্রোধ তখন মধ্য গগনে। তিনি তলোয়ারটি মুষ্টিবদ্ধ করে হিসিয়ে বললেন, জহির, এই মেয়ের পেটে লাথি মার। ভ্রূণে এখনো রুহ আসেনি, তাই এই মেয়ে এখনো অপবিত্র হয়নি। রক্ত ঝরলে যজ্ঞ পূর্ণ হবে। জহির বখতিয়ারের অনুগত। বিবেকহীন পালিত পশুর মতো ঝাঁপিয়ে পড়ল চৈতির উপর। ঘরের কেউ কিছু বুঝে ওঠার আগেই জহির তার সর্বশক্তি সঞ্চয় করে চৈতির পেটে এক দানবীয় আঘাত করল। বিভৎস আর্তনাদে ফেটে পড়ল চৈতি। আকাশ বিদারী হাহাকার জঙ্গল ছাড়িয়ে বহু দূর পর্যন্ত পৌঁছে গেল। তীব্র যন্ত্রণায় চৈতির শরীরটা ধনুকের মতো বেঁকে গেল। তার ফর্সা মুখমণ্ডল যন্ত্রণায় নীল হয়ে আসলো। তুরাগ স্থির দৃষ্টিতে দৃশ্য অবলোকন করল। মাত্র কয়েক মুহূর্ত আগে সে জানতে পেরেছিল তার অস্তিত্বের এক অবিচ্ছেদ্য অংশ চৈতির উদরে বেড়ে উঠছে। সে পিতা হতে চলেছে। আর ঠিক তার কয়েক সেকেন্ড পরেই তার চোখের সামনে এক নরপিশাচ তার অনাগত সন্তানের ওপর নিষ্ঠুর আঘাত হানল। তুরাগের চারপাশের পৃথিবী স্তব্ধ হয়ে গেছে।
মহাকালের ঘড়ির কাঁটা থমকে দাঁড়িয়েছে। তার অন্তরে যে শূন্যতা আর হাহাকার অনুভব, একজন পুরুষ হিসেবে, একজন স্বামী হিসেবে এর চেয়ে বড় পরাজয় আর কি হতে পারে? তুরাগের চোখের সামনে চৈতির পরা রক্তবর্ণ শাড়িটা সত্যিকারের রক্ত সমুদ্রে পরিণত হচ্ছে। তার পৌরসের চরম আঘাত লেগেছে। তার হৃৎপিণ্ডটা কেউ জীবন্ত ছিঁড়ে ফেলছে। সে কি সত্যিই এতটা অসহায়? নিজের অর্ধাঙ্গিনী আর সন্তানকে রক্ষা করার কি বিন্দুমাত্র সামর্থ্য তার নেই? না, নেই। সে খুব দুর্বল। তার মতো দুর্বল আর অসহায় পুরুষ মানুষ এই খোদার দুনিয়াতে বুঝি আর নেই। জহির যখন দ্বিতীয়বার পদাঘাত করার জন্য পা বাড়ালো, তখন তুরাগ আকাশবিতারী গর্জন দিয়ে উঠল। দাঁতে দাঁত চেপে শিরা ফুলানো গলায় চিৎকার করে বলল, কসম আমার রবের, আমার স্ত্রীর দেহ যদি তোর কুলসিত পদচিহ্ন আর একবার স্পর্শ করে, তবে তোর ওই পা আমি তোরে নিয়ে আসা তোর তলোয়ার দিয়েই খণ্ড বিখণ্ড করে ফেলব। তোর শরীরের কোনো অস্থি আমি আস্ত রাখবো না জহির। জহির কোনো উত্তর দেওয়ার অবকাশ পাওয়ার আগেই বাইরে থেকে কয়েকজন লোকের আতঙ্কিত চিৎকার ভেসে আসলো। আম্মাজান, আম্মাজান, এদিকে কারা জানি আসছে। পুরো গ্রামের আনাচে কানাচে কারা জানি ছড়িয়ে পড়েছে। খবরটা শুনে আলো বেগম আর জাফর আলী চমকে উঠলেন। তাদের চেহারায় অকাল মৃত্যুর ছায়া স্পষ্ট, অথচ জহির অট্ট হাসিতে ফেটে পড়ে। সে ইতিপূর্বে বহুবার আলো বেগমকে সতর্ক করেছিল, কিন্তু দম্ভের বশবর্তী হয়ে তিনি তা কর্ণপাত নথিভুক্ত করেননি। জহির হাসতে হাসতে চৈত্রীর পাশ থেকে সরে গিয়ে আলো বেগমের সম্মুখে দাঁড়ায়। বিদ্রুপের সুরে জানায়, বলেছিলাম না পুলিশ আপনাদের পেছনে পড়ে গেছে? শোনেননি তো, এখন বোঝেন মজা? আমি গেলাম। কথাটা বলেই জহির দ্রুত দরজার দিকে এগোতে চাইল, কিন্তু দরজার কাছে যেতেই তার সামনে জমদূতের মতো এসে দাঁড়ালো দুজন লোক। একজনকে দেখেই জহিরের বুকে রক্ত হিম হয়ে গেল। কিয়ামও ভ্রু কুঁচকে তাকিয়ে আছে জহিরের দিকে। কিয়ামের শান্ত কিন্তু বিধ্বংসী রূপ দেখে জহির নিমেষেই নিজের রূপ বদলে ফেলল। সে কুকুরের মতো কিয়ামের পায়ে লুটিয়ে পড়ে বলতে লাগলো, ভাই ভাই ভাই, আপনি আসছেন? আমাকে বাঁচাতে এসছেন তো? কিয়াম জহিরের দিকে একবারও তাকালো না, আর তার পলকের দৃষ্টি স্থির হলো মেঝের উপর পড়ে থাকা চৈতির দিকে। চৈতির পায়ের কাছে লাল রক্ত জমাট বাঁধছে। যন্ত্রণায় এটা চিৎকার করছে। কিয়ামের বুকটা ধক করে ওঠে। এত রক্ত কিসের? চৈতিকে কোথাও গুরুতর চোট পেয়েছে? আর সে এখানে এই অবস্থায় কেন? কিয়াম ব্যাকুল হয়ে তুরাগের খোঁজ করে। একটু চোখ ঘোরাতেই দেখলো তুরাগ নিচে আষ্টে পৃষ্ঠে বাঁধা অবস্থায় পড়ে আছে। কিয়াম হিতাহিত জ্ঞান হারিয়ে চৈতির দিকে এগিয়ে যেতে চাইল তাকে সাহায্য করতে, কিন্তু তার আগেই ঘরের ভেতর বাঘের মতো গর্জে উঠল তুরাগ। ছুবেন না আমার রাজকন্যাকে, খুন করে ফেলবো আমার বউকে কষ্ট দিলে, বাঁচিয়ে রেখে জাহান্নামে সফর করিয়ে আনব। তুরাগের উন্মাদ কণ্ঠ শুনে কিয়াম দাঁড়ায়। সে কিছুতেই বুঝতে পারছে না তুরাগ কেন তাকে বাধা দিচ্ছে, কেন সে এমন পাগলের মতো আচরণ করছে। পরিস্থিতির ভয়াবহতা কিয়ামের মাথা জ্যাম করে দিয়েছে। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে তুরাগের বাঁধন খুলতে এগিয়ে গেল। তখনই ঘরের কোণ থেকে বখতিয়ারের কণ্ঠ ভেসে এলো, যেখান থেকে এসেছিস সেখানেই চলে যা সব। কিয়াম চমকে পেছনে তাকায়। সাদা জুব্বা পরা বৃদ্ধ লোকটাকে দেখে তার ভেতরটা কেমন জানি করে। মুখটা খুব চেনা চেনা লাগছে, কোথাও যেন দেখেছে সে একে, কিন্তু স্মৃতি হাতড়ানোর সময়টুকু পেল না সে। বখতিয়ার তখন রাগে আর উত্তেজনায় কাঁপছেন। তিনি তার হাতের দীর্ঘ তলোয়ারটি হঠাৎ করে কিয়ামের উদ্দেশ্যে লক্ষ্য করে ছুঁড়ে মারলেন। তলোয়ারটি বাতাসের বুক চিরে কিয়ামের দিকে ধেয়ে আসে, কিন্তু বখতিয়ার অতি উত্তেজনায় লক্ষ্য স্থির রাখতে পারেননি। কিয়ামের শরীরে আঘাত করার আগেই সেটি ভুল নিশানায় লক্ষ্যভ্রষ্ট হয়ে ঝনঝন শব্দে মাটির ওপর আছড়ে পড়ে। আলো বেগম, জাফর আলী আর বখতিয়ারের পৈশাচিক সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ল। পুলিশ কর্মকর্তারা ঝড়ের বেগে প্রকোষ্ঠে প্রবেশ করে তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে করায়ত্ত করলেন। আরিফ খান স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন এই মানুষগুলোর দিকে।
তার চোয়াল শক্ত হয়ে আসছে। এই জঘন্য অবয়বের মানুষগুলো, যারা কোনো ব্যক্তিগত শত্রুতা ছাড়াই স্রেফ বিকৃত লালসায় তার স্ত্রী আর অনাগত সন্তানকে ছিঁড়ে খেয়েছিল, তার অন্তরে তখন হাহাকার ধ্বনিত হচ্ছে কেন? কেন তারা এমন করলো? কিন্তু পেশাদারিত্বের আবরণ বজায় রেখে তিনি তুরাগ আর ইমতিয়াজের দিকে অগ্রসর হলেন। কোমর থেকে ধারালো ছুরি বের করে নিমেষেই তাদের হাতের বাঁধনগুলো ছিন্ন করলেন। মুক্তি পাওয়ার সাথে সাথে তুরাগ চৈতির দিকে না গিয়ে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল জহিরের উপর। জহির কিছু বুঝে ওঠার আগেই তুরাগ তার সর্বশক্তি দিয়ে জহিরের স্পর্শকাতর অঙ্গে পদাঘাত করল। জহিরের যন্ত্রণাকাতর চিৎকারে ঘরটা চৌচির হয়ে গেল। আরিফ খান দ্রুত ছুটে এসে তুরাগকে পেছন থেকে জাপটে ধরলেন। তুরাগ নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছটফট করতে করতে আর্তনাদ করে উঠল। ছাড়ুন, ছাড়ুন, আমাকে আমাকে ছেড়ে দিন। আরিফ খান অত্যন্ত ভারী গলায় জানালেন, শান্ত হন তুরাগ, আপনি আইন নিজের হাতে নিতে পারেন না। সে যদি কোনো অপরাধ করে থাকে তার বিচার আদালত করবে, আইন করবে। তুরাগ তখন কোনো যুক্তির ধার ধারছে না। তার দুচোখ তখন সন্তান হারানোর হাহাকার। সে চিৎকার করে জানালো, ছেড়ে দিন বলছি। আমার সন্তানের হত্যাকারীকে আজ আমি নিজের হাতে না মারতে পারলে একজন পিতা হিসেবে সারা জীবন নিজেকে ব্যর্থ মনে হবে। পাশেই দণ্ডায়মান কিয়াম একটা শুকনো ঢোক গিলল। তার মানে চৈতি মা হতে চলেছিল। মেঝের ওপরেই জমাট বাঁধা রক্ত কি তবে তুরাগ আর চৈতির অনাগত প্রাণের শেষ চিহ্ন? কিয়ামের পা দুটো যেন কাঁপছে। সে ধীর পায়ে আরিফ খানের দিকে এগিয়ে গেল এবং তার হাতটা ধরে স্থির কণ্ঠে বলল, আইন তো এতদিন কিছুই করতে পারেনি অফিসার, তাহলে আজ এত আইনি বাধা কোত্থেকে আসছে? আজও আইনকে একটু বিশ্রাম নিতে দিন। আরিফ খান তবুও নিজের পেশাগত দায়বদ্ধতা ত্যাগ করছিলেন না। জহির পিশাচের মতো অট্টহাসি দিয়ে বলে, আমি যদি আজ মরি তবে সবাইকে নিয়ে পড়ব। এই যে অফিসার সাহেব, আপনি জানতে চাইছিলেন না আপনার বউকে কে মেরেছে? এই যে এই বুড়ি আর ওই বুড়া মিলে আপনার স্ত্রীকে শেষ করেছে। এই ঘরেই তারা সেই পৈশাচিক যজ্ঞ করেছিল। আপনার সন্তানকে তার মায়ের গর্ভ থেকে ছিঁড়ে এনেছিল এই বখতিয়ার আর আলো বেগম। আরিফ খানের শরীর অবশ হয়ে গেল। তার হাত শিথিল হয়ে এলো। তুরাগের ওপর তার শক্ত বাঁধন আলগা হয়ে পড়ল। তুরাগকে আর নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার রইল না। তুরাগ মুক্ত হতেই হিংস্র পশুর মতো জহিরের উপর হামলে পড়ল। জহিরের চুলের গোছা খামচে ধরে সে অনেকটা চুল খুবলে নিয়ে আসলো। সন্তান হারানোর যন্ত্রণায় কাতর একজন পিতার মন কোনো কিছুতেই শান্ত হলো না। সে জহিরকে ছেড়ে দিয়ে দৌড়ে গিয়ে মেঝের ওপর পড়ে থাকা তলোয়ারটি তুলে নিল। প্রকোষ্ঠের প্রতিটি মানুষ, পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে কিয়াম, সবাই কেবল পাষাণ মূর্তির মতোই দাঁড়িয়ে রইল। কেউ আইনের দোহাই দিল না, কেউ তুরাগকে থামাতে এগিয়ে এলো না। তুরাগ আজ এক মহাপাপের বিচার নিজের হাতেই তুলে নিল। যে পা দিয়ে জহির চৈতির গর্ভে আঘাত করেছিল, তুরাগ তলোয়ারের এক কোপে জহিরের পা শরীর থেকে বিচ্ছিন্ন করে দিল। রক্তের ফোয়ারা মেঝের ওপর ছড়িয়ে পড়ল। আজ এক পিতার প্রতিশোধের আগুনে পাপের খাতায় নিজের নাম লিখেছে তুরাগ। ঘরের মেঝেতে তখন রক্তের নহর বয়ে যাচ্ছে। জহিরের শরীর থেকে বিচ্ছিন্ন হওয়া অংশ দিয়ে ফিনকি দিয়ে রক্ত ছুটে ঘরটাকে এক বিভৎস কসাইখানায় পরিণত করেছে। জহিরের সেই আকাশ বিদারী চিৎকার ঘর ছাড়িয়ে চারপাশে নিস্তব্ধ জঙ্গলকে বিদীর্ণ করে দিচ্ছিল। সে যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি খাচ্ছে। বহু বছর ধরে এই ঘরেই বহু মা তাদের সন্তানকে হারিয়ে এভাবেই করেছে। জহিরের হাতেও অনেকের জীবন গেছে। তখন সে হেসেছিল, অট্ট হাসিতে ফেটে পড়ত সে। কিন্তু আজ পাশা উল্টিয়ে আজ জহির ব্যথায় মরছে আর এক সন্তান হারানো পিতা তাকিয়ে তাকিয়ে দিচ্ছে। জহিরের প্রতিটা চিৎকার যেন তুরাগের কলিজার আগুনকে আরও একটু উস্কে দিচ্ছে। কিন্তু এত কিছুর মাঝেও আলো বেগমের চোখে মুখে কোনো ভয় নেই। তিনি ঠোঁটে বাঁকা হাসি নিয়ে আরিফ খানের দিকে তাকিয়ে আছে। আলো বেগম দাঁত বের করে এক বিদ্রূপের স্বরে আরিফ খানকে উদ্দেশ্য করে বললেন,
ও পুলিশ অফিসার, আমি আর আমার পীর মিলেই তোর বউরে মারছি, তুই ঘরে তারে বলি দিছি, তোর সন্তানের রক্ত দিয়ে আমার এই লেজে লাল করছিস। কি করবি তুই আমার? পারলে কিছু করে দেখা। আরিফ খানের কানের পর্দায় কথাগুলো তীরের মতো বিঁধল। তিনি আইনের লোক, নিয়মের শৃঙ্খলে বাঁধা, কিন্তু আজ একজন স্বামী আর একজন পিতার সত্তা সব আগুন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইল। আলু বেগম থামলেন না। তিনি আরো বিকৃত উল্লাসে বলতে চাইলেন, তোর বউয়ের প্যাট টিকা সেই ছোট সোনামণিকে যখন ছিঁড়ে আনছি, আর সহ্য করতে পারলেন না। একজন স্বামী, একজন পিতার কানে বিভৎসতার কথা সইবে কি করে? তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে পিস্তলটা আলু বেগমের কপাল বরাবর তাক করে ট্রিগার চেপে ধরলেন। পরপর 5টি গুলির শব্দে পুরো ঘর প্রকম্পিত হলো। শব্দের সাথে মিশে গেল জাফর আলীর আতঙ্কিত চিৎকার আর চৈতির গগনবিদারী আর্তনাদ। গুলির ধোঁয়া মিলিয়ে যাওয়ার আগেই তুরাগ ছুটে গেল চৈতির কাছে। সে পাগলের মতো চৈতিকে জড়িয়ে ধরল। তার অগোছালো চুলে মুখে চুমু খেতে খেতে তুরাগ বলে উঠল, দেখো না বউ, দেখো, আমাদের সন্তানের খুনিকে মেরে দিয়েছি। আমি ব্যর্থ বাবা না, আমি প্রতিশোধ নিয়েছি। তুরাগ চৈতিকে জাপটে ধরে তার মুখে পাগলের মতো চুমু খাচ্ছে। তার বুকের ভেতরে আজ যে পাথর চাপা কষ্ট, এমনটা শেষ হয়েছিল যখন জেনেছিল তার মা, বাবা, ভাই, বোন কেউ আর নেই। আজ সে পিতা হয়েও পিতা হতে পারল না। এই হাহাকার তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তুরাগ নিচে তাকালো। চৈতি যেখানে বসেছিল সেখান থেকে রক্তের একটা গাঢ় স্রোত বয়ে চলেছে। তুরাগ ঠোঁট ভেঙে কান্না এলো। এত ব্যথা নিয়ে দুজন মানুষ কিভাবে বাকিটা জীবন পার করবে? তুরাগ চৈতিকে আরো নিবিড়ভাবে বুকে টেনে নিতে চাইল। তখন চৈতি তাকে বাধা দিল। চৈতির দুহাত তখন রক্তে মাখামাখি। সে শান্ত, প্রায় ভাবলেশীন চোখে নিজের হাতের রক্তের দিকেই তাকিয়ে আছে। তারপর খুব ধীর এবং ভেজা গলায় তুরাগকে বলল, দেখুন না মাঝি সাহেব, আমাদের সন্তানের রক্ত, মাত্র 5 সপ্তাহ বয়স হয়েছিল ওর। আমি ওকে 10 মাস পেটে ধরতে পারলাম না কেন? আমি কি মা না? বলুন না, আমি তো আপনার সন্তানেরই মা। কিন্তু আমার সন্তান কই? এই রক্তগুলোই কি ও? ঘরের বাতাসে তখন কেবল রক্তের গন্ধ আর চৈতির বুক ফাটা হাহাকার। চৈতি তার রক্তমাখা হাত দিয়ে তুরাগের কলারটা আরো শক্ত করে আঁকড়ে ধরল। তার চোখের নোনা জল আর হাতের রক্ত মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। সে উন্মাদিনীর মতো তুরাগের চোখের দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল, দিন না, দিন না, আমার সন্তানকে আমার কাছে এনে দিন না, দয়া করুন। আমি আপনার কাছে ঘর চেয়েছিলাম, লাগবে না আমার ঘর। আমার শুধু আপনাকে আর আমাদের সন্তানকে চাই, আর কিচ্ছু চাই না। আমাদের সন্তানকে এনে দিন তুরাগ। আমার কোল কেন কালি হয়ে গেল? আমি মা হতে পারলাম না কেন? তুরাগ চুপ। চৈতির প্রশ্নের উত্তর কি তার কাছে থাকার কথা? চৈতি বুক চাপড়ে ডুকরে কেঁদে উঠল। কই আমার সন্তান? তাকে আমি অনুভব করতে পারছি না কেন? আমার ভেতর সবাই আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। ও চলে গেল। একবারও ভাবলো না ওর মার কেউ নেই, ও আর ওর বাবা ছাড়া? ও কেন চলে গেল বলুন না? কেন ও আমাকে একা করে দিল? কথাগুলো বলতে বলতে চৈতি চিৎকার দিয়ে উঠল। সেই চিৎকারে ছিল এক অপূর্ণ সত্তার আজন্ম হাহাকার। তার শরীরটা প্রচণ্ড অবসাদে ভেঙে পড়ছে। শরীরের শেষ বিন্দু রক্তটুকু ঝরিয়ে সে রিক্ত হয়ে যাচ্ছে। তুরাগ সর্বশক্তি দিয়ে চৈতিকে নিজের বুকের সাথে লেপ্টে ধরল। সে অনুভব করল চৈতির তপ্ত শরীরটা ধীরে ধীরে বরফের মতো ঠান্ডা হয়ে আসছে।
তুরাগ আর সেখানে দাঁড়ায় না। দুনিয়া রসাতলে যাক কিংবা বানের জলে ভেসে যাক, সেদিকে তাকানোর মতো মানসিক শক্তি বা ধৈর্য কোনোটাই তার অবশিষ্ট নেই। সে যন্ত্রণায় কুঁকড়ে থাকা চৈতিকে অতি সন্তর্পণে নিজের পাজা কোলে তুলে নিল। তুরাগের নিজের শরীরের অবস্থাও শোচনীয়। চৈতির ভার নিতে গিয়ে ক্ষতগুলোতে টান পড়ল। যন্ত্রণায় তুরাগের চোয়াল শক্ত হয়ে এলো, কপাল দিয়ে ঘাম চুইয়ে পড়ছে, কিন্তু সে চৈতিকে ছাড়ে না। ইমতিয়াজ বন্ধুর এই অবস্থা দেখে অস্থির হয়ে এগিয়ে আসে। সে যখন সাহায্যের হাত বাড়িয়ে চৈতাকে একটু ধরতে যায়, তখনই তুরাগ বন্য পশুর মতো হুঙ্কার দিয়ে উঠল, খবরদার, ধরবি না আমার বউকে। ইমতিয়াজ চমকে গিয়ে হাত সরিয়ে নিল। তুরাগের অধিকার বোধ দেখে সে আর কিছুই বলল না। সে তুরাগের বাহুটা শক্ত করে ধরে তাকে ভারসাম্য দিতে দিতে মুখ ভেঁচকে ম্লান স্বরে বলল, তোকে তো ধরতে পারি নাকি নাকি এটাও নিষেধ? তুরাগ কোনো উত্তর দিল না। সে টলটলে পায়ে রক্তাক্ত শরীরে চৈতিকে নিয়ে অভিশপ্ত ঘর থেকে বেরিয়ে এলো। কিয়াম এতক্ষণ এক কোণে দাঁড়িয়ে তুরাগ আর চৈতিকেই দেখছিল। তার মনের গহীনে চৈতিকে পাওয়ার যে ক্ষীণ আশাটুকু অবশিষ্ট ছিল, মেঝের ওই ছাপছাপ রক্ত আর তুরাগের এই উন্মাদ ভালোবাসা দেখে তা আজ চিরতরে বিলীন হয়ে গেছে। সে তুরাগের পিছু নিল না। তুরাগের হাত থেকে কি চৈতিকে ছিনিয়ে নেওয়া সম্ভব? তুরাগ তো চৈতির পাগল স্বামী, যে তার জন্য ঠান্ডা মাথায় খুন করতে পারে, যে নিজের সমস্ত অস্তিত্ব বিলিয়ে দিতে পারে। কিয়াম একটা দীর্ঘশ্বাস ফেলল। এই জন্মটা সে না হয় এক ব্যর্থ প্রেমিক হিসেবেই কাটিয়ে দেবে। তুরাগ বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর কিয়ামও ধুলোবালি আর রক্তের আস্তানা ছেড়ে বেরিয়ে এলো। যার আকর্ষণে সে এই নরক পর্যন্ত ছুটে এসেছিল, তাকে তো পাওয়া হলো না। তাহলে আর এই গ্রামের থেকে কি লাভ? কিয়াম বাড়ির উল্টো পথ ধরল। গন্তব্য তার জানা নেই, হারাবারও ভয়ও আর নেই। সে কেবল হাঁটছে। অন্ধকার পিচটালা পথ পেয়ে সে কোথায় হারিয়ে গেল, কেউ আর কোনোদিন জানতে পারল না। সবার মুখে মুখে কিয়াম থেকে গেল কেবল এক ব্যর্থ প্রেমিকের নাম হয়ে। পাহাড়ের অরণ্য ঘেরা পথ দিয়ে উপরে উঠতেই অনুভূত হয় পৃথিবীটা এখানে এসে থমকে দাঁড়িয়েছে। চারিদিকে কেবল সবুজ আর সবুজের সমারোহ, যা দিগন্ত ছাড়িয়ে নীল আকাশে গিয়ে মিশেছে। এই পাহাড়ের চূড়ায় সারি সারি কয়েকটি কাঠের কটেজ দণ্ডায়মান। পাইন আর দেবদারু গাছের ছায়ায় ঘেরা কটেজগুলো দেখতে কোনো শিল্পীর নিপুণ হাতে আঁকা ছবি। বেশ কয়েকদিন ধরে এই পাহাড়ের বুকে বিরূপ আবহাওয়া বিরাজমান। অবিরাম বর্ষণ আর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়িয়াছে চারপাশ। প্রতিকূল আবহাওয়ার কারণে এই নির্জন চূড়ায় গত কয়েকদিন ধরে কোনো পর্যটকের পায়ের ছাপ পড়েনি। পর্যটন কেন্দ্রগুলো এখন জনমানবহীন। কেবল বাতাসের শ্বশুর শব্দ আর পাহাড়ি ঝর্ণার গর্জনই এখানকার একমাত্র সঙ্গী। বৃষ্টির প্রকোপ আজ কিঞ্চিত হ্রাস পেলেও চারপাশ ঘিরে রেখেছে মায়াবী পরিবেশ। বর্ষণের কারণে বায়ুমণ্ডল এতটাই ভারী হয়ে উঠেছে যে মনে হয় সাদা তুলোর মতো মেঘগুলো বুঝি পাহাড়ের একদম পাদদেশে নেমে এসেছে। কটেজের বারান্দায় দাঁড়িয়ে নিচে তাকালে অপূর্ব দৃশ্য নয়নগোচর হয়। নিচের জঙ্গল আর বনভূমি এখন আর দৃষ্টিসীমায় নেই, সেখানে কেবল সাদা মেঘের বিশাল সমুদ্র। পাহাড়ের চূড়ায় সারিবদ্ধ 6টি কটেজের মধ্যে 5টি এখন সম্পূর্ণ জনশূন্য। চারিদিকে শুনশান নীরবতা। কেবল দূর থেকে ভেসে আসা পাহাড়ি ঝর্ণার একটানা ধ্বনি কানে বাজে। তবে মাঝখানে সবচেয়ে নয়নভিরাম কটেজটির বারান্দায় বসে আছে এক রমণী। 6 বছর ধরে এই নির্জনতাই তার পরম যত্নে গড়া সুখের সংসার। চৈতি বারান্দায় ইজি চেয়ারে বসে উদাস মনে সম্মুখ পানে তাকায়। এখান থেকে ঝর্ণাটি একদম চোখের সামনে জীবন্ত মনে হলেও মেঘলা দিনে তা স্পষ্ট পরিদৃষ্ট হয় না। তুরাগ তাকে এই কটেজটি পছন্দ করে দিয়েছিল, কারণ এখান থেকেই পাহাড়ের সর্বশ্রেষ্ঠ রূপটি অবলোকন করা যায়। আকাশ স্বচ্ছ থাকলে নিচে সরু সাপের মতো এঁকে বেঁকে বয়ে চলতে দেখা যায়। আর গোধূলি লগ্নে দিগন্ত জোড়া সূর্যাস্ত দেখার আনন্দ তো অনির্বচনীয়।
তুরাগ আর চৈতি মিলে কত শতবার যে এই বারান্দায় বসে সূর্যকে পাহাড়ের আড়ালে বিলীন হতে দেখেছে তার কোনো হিসেব নেই। ঘণ্টাখানেক হলো তুরাগ কোথায় যেন গিয়েছে। যাওয়ার সময় শুধু বলে গিয়েছে তার একটা জরুরি কাজ রয়েছে। কিন্তু এই মেঘাচ্ছন্ন দিনে পিচ্ছিল পাহাড়ি পথে তুরাগের বাইরে থাকাটা চৈতির মনে অশুভ আশঙ্কার জন্ম দেয়। একবার যদি পা ফসকে কোনো অঘটন ঘটে, চৈতি নিজেকে সংযত করে। কুচিন্তা মনে ঠাঁই দিতে চায় না, কিন্তু তুরাগ পাশে না থাকলে এখানকার এই অপার্থিব সৌন্দর্য তাকে প্রশান্তি দিতে ব্যর্থ। চৈতি ধীর পদে কটেজের ভেতর প্রবেশ করে। দুটি বেডরুম আর একটি বসার ঘর নিয়ে তাদের এই ছিমছাম সংসার। প্রতিটি কোণ সে নিজে সাজিয়েছে। চৈতি যেভাবে চেয়েছে তুরাগ সেভাবেই সব কিছু করে দিয়েছে, কখনো তাকে অসম্মতি জানায়নি। কক্ষে প্রবেশ করতেই চৈতির নয়ন জুড়িয়ে যায়। বিছানায় পরম শান্তিতে ঘুমিয়ে আছে তার 18 মাস বয়সের এক ছোট্ট প্রাণ। চৈতির ওষ্ঠের কোণে মায়াবী হাসি ফুটে ওঠে। সে অত্যন্ত সন্তর্পণে এগিয়ে গিয়ে মেয়ের চুলে আঙুল চালিয়ে দেয়। অতঃপর ললাটে এক দীর্ঘ চুম্বন আঁকে। শিশুটির পবিত্র মুখচ্ছবির দিকে তাকালে চৈতির হৃদয় সুখে পূর্ণ হয়ে ওঠে। সবকিছু এখনো তার কাছে অলীক স্বপ্নের মতো মনে হয়। 6 বছর আগের অন্ধকার সময়টার কথা মনে পড়লে আজও চৈতি শিউরে ওঠে। ডাক্তাররা যখন জোর গলায় বলেছিলেন যে চৈতি আর কোনোদিন মা হতে পারবে না, তখন পৃথিবীটা তার কাছে শূন্য মনে হয়েছিল। কিন্তু ওপরওয়ালার কি অপার মহিমা! ডাক্তারদের অমোঘ ভবিষ্যৎবাণী মিথ্যে করে আজ তার কোলে এই ফুটফুটে সন্তান। চৈতি নিজের উদরে হাত রাখে। সেখানে এখন 5 মাসের আরেকটি প্রাণ তিলে তিলে বৃদ্ধি পাচ্ছে। একজনকে স্পর্শ করতে পারে, সোহাগ করতে পারে, আর অন্যজনকে প্রতি মুহূর্তে নিজের অস্তিত্বের গভীরে অনুভব করে। জীবনের সব হারানোর বেদনা আজ এই প্রাপ্তির জোয়ারে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। চৈতি মনে মনে স্রষ্টার নিকট অগণিত কৃতজ্ঞতা জানায়। তিনি মুখ তুলে না চাইলে এই দুর্গম পাহাড়ের চূড়ায় এমন শান্তির নীড় পাওয়াকে কখনো সম্ভব হতো? মেয়ের পাশে শুয়ে থাকতে থাকতে চৈতির চোখে কখন যে একটু ঘুম হানা দিয়েছে সে টেরই পায়নি। ইদানিং তার শরীরটা বড্ড অলস হয়ে পড়েছে। এমনিতেই এই অবস্থায় শরীর একটু ভারী আর দুর্বল বোধ হয়। তার উপর তুরাগ যে পরিমাণ প্রশ্রয় দেয়, তাতে চৈতির অলসতা এখন আকাশ ছুঁই ছুঁই। তুরাগ সারাক্ষণ তাকে আগলে রাখে। যখন কটেজে কোনো পর্যটক থাকে না, তখন রান্নাবান্না থেকে শুরু করে ঘরের খুঁটিনাটির সব কাজ তুরাগ নিজেই সেরে ফেলে। চৈতি সবচেয়ে বেশি রাগ হয় তুরাগের একটি কাণ্ড প্রত্যক্ষ করে। তুরাগ রান্না করার সময় 18 মাসের ওইটুকু মেয়েকে বলবে, মা, বাবাকে এটা দাও তো, ওটা দাও তো। আর অবাক করা বিষয় হলো, ওইটুকু মেয়েও বাপের সব কথা বোঝে। সেও হাত পা নেড়ে বাপের কাজে সাহায্য করার চেষ্টা চালায়। চৈতি কতবার ঝগড়া করেছে এই নিয়ে, কিন্তু তুরাগ এসব কথা কানেই তোলে না। উল্টো মেয়েকে কোলে নিয়ে হাসাহাসি করে। তুরাগের এই স্বভাবের কাছে চৈতি সব সময় হেরে যায়। এখন আর সে কিছু বলে না, কারণ তুরাগ তার কথা শোনার পাত্রই নয়। চৈতি বিছানা ছেড়ে আলতো করে উঠে দাঁড়ায়। সে মনস্থির করে আজ অন্তত রান্নাটা সেই করবে। তাদের রান্নাঘরটা কটেজ থেকে কিঞ্চিত দূরে, বেশ বিশাল। যখন পর্যটক থাকে তখন এখানে বড় আয়োজনে রান্নাবান্না হয়, তাই আলাদা করে চৈতির আর কষ্ট করতে হয় না। কিন্তু এখন বর্ষণের কারণে সব নিঝুম। রান্নাঘরে প্রবেশের পূর্বে সে বাগানে যায়। বৃষ্টির ছোঁয়ায় বাগানটি এখন সজীব হয়ে আছে। সে নিজ হাতে টাটকা কয়েকটা লাল টমেটো, ঝালগাচা মরিচ আর সুগন্ধি ধনেপাতা ছিঁড়ে নেয়। রান্নাঘরে ঢুকে দেখে তুরাগ যাওয়ার আগে মাছগুলো খুব সুন্দর করে কেটে ভেজে রেখে গিয়েছে। হয়তো ফেরার পর রান্না করবে ভেবেছে। চৈতি মনে মনে হাসে। চুলা ধরিয়ে সে মাছের ঝোলটা বসিয়ে দেয়। তুরাগ ফিরে এসে যখন দেখবে চৈতি রান্না করেছে, নিশ্চিত একচোট বকা দেবে, কেন সে আগুনের কাছে গেল, কেন এই শরীর নিয়ে ধকল সহ্য করলো। চৈতি তখনের জন্য মোক্ষম অস্ত্রটা তৈরি করে রেখেছে। সে সোজাসুজি বলে দেবে, আমি নিজের জন্য করিনি সাহেব,
মেয়েটার খুব খিদে পেয়েছিল, ও কান্না করছিল বলে তাড়াতাড়ি রান্না বসিয়েছি। রান্না শেষ করে চৈতি ঘরে ফিরে দেখে আকাশটা আবার ভারী হয়ে কালো মেঘে ছেয়ে যাচ্ছে। পাহাড়ের আবহাওয়া বোঝা বড় দায়, এই রোদ তো এই বৃষ্টি। তুর্বি ঘুম থেকে ওঠার পর ওকে চটপট গোসল করিয়ে নিতে হবে, না হলে বৃষ্টি নামলে ওইটুকু মেয়ে আবার বৃষ্টিতে ভেজার জন্য বায়না ধরবে। চৈতি পা টিপে টিপে বিছানার কাছে গিয়ে তুর্বিকে ডাকে। তুর্বি চোখ কসলাতে কসলাতে উঠে বসেই মাকে দেখে দুহাত বাড়িয়ে দেয়। চৈতি ওকে কোলে নিয়ে আদুরে গলায় বলল, চলো মা, তাড়াতাড়ি গোসল করে আসি। তুর্বি চুপচাপ মায়ের ঘাড় কামড়ে ধরে। চৈতি তোয়ালে আর কাপড় গুছিয়ে ঘর থেকে বের হতেই দেখল উঠানে তুরাগ আসছে। তুরাগের কোলে 3-4 বছরের একটা ফুটফুটে ছেলে, আর পেছনে ইমতিয়াজ ও তার স্ত্রী। অনেকদিন পর প্রিয় মানুষদের দেখে চৈতির মুখে হাসি ফোটে। সে তুর্বিকে লক্ষ্য করে বলল, মা দেখো, বাবা এসেছে। তুর্বি তুরাগকে দেখে চট করে মাথা তোলে। তুরাগও একগাল হাসি নিয়ে মেয়ের দিকে হাত বাড়িয়ে এগিয়ে আসছিল, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তুর্বি হাউমাউ করে কেঁদে উঠল আর শক্ত করে চৈতির বুকে মুখ লুকালো। তুর্বির এমন কান্না দেখে সবাই থতমত খেয়ে গেল। তুরাগ তো একদম দিশেহারা। সে তড়িঘড়ি করে মেয়ের কাছে গিয়ে চৈতিকে প্রায় ধমকে সুরে জিজ্ঞেস করল, কি করেছো আমার মেয়েকে? ওইভাবে কাঁদছে কেন? চৈতিও আকাশ থেকে পড়ল, আরে আমি কি করব, ও তো ভালোই ছিল। তাহলে কাঁদছে কেন? নিশ্চয়ই তুমি বকা দিয়েছো। তুরাগ তুর্বির পিঠে হাত বুলিয়ে আদর করতে চাইল, কিন্তু তুরাগকে কাছে আসতে দেখে তুর্বির কান্নার বেগ দ্বিগুণ হয়। সে আধো আধো বোল ফুটিয়ে চিৎকার করে বলে, বাবা পতা, বাবা পতা। তুরাগ আর চৈতি দুজনেই ভ্যাবাচাকা খেয়ে যায়। তুরাগ তো বুঝতে পারছে না সে পচা কেন হলো, কিন্তু ইমতিয়াজ আড়ালে দাঁড়িয়ে সবটা খুব ভালো করে পর্যবেক্ষণ করছিল। সে মুচকি হেসে নিজের ছেলেকে তুরাগের কোল থেকে নামিয়ে নিল। তুরাগের দিকে তাকিয়ে টিপ্পনি কেটে বলল, হিংসুটে বাপের হিংসুটে মেয়ে। তুরাগ জ্বলে উঠল ইমতিয়াজের কথায়। মুখ সামলে কথা বল ইমতিয়াজ, আমার ছোট মেয়েটাকে তুই যা তা বলবি না। ইমতিয়াজ পাত্তা না দিয়ে তুর্বির দিকে তাকিয়ে হাসি মুখে বলল, কি বৌমা, কেমন আছো তুমি? তোমার বাবা হবু স্বামীকে কোলে নিয়েছে বলে রাগ করেছ? তুরাগের মাথায় এবার রক্ত চড়ে। ইমতিয়াজের বৌমা সম্বোধনটা তার কান দিয়ে ধোয়া বের করে দেওয়ার জন্য যথেষ্ট। সে গর্জে উঠে বলল, তোর মতো তার ছিঁড়া বাপের ছেলের কাছে আমি আমার কলিজার টুকরাকে কখনো দেব না, মনে রাখিস। ইমতিয়াজও কম যায় না, সেও মুখ ভেজকে উত্তর দেয়, তোর দিতে হবে না রে বেটা, আমার ছেলেই ঠিক নিয়ে যাবে, দেখে নিস। তুরাগ আর ইমতিয়াজের এই ঝগড়া যে এখনই শেষ হবে না তা চৈতি খুব ভালো করেই জানে। এদের পাল্লায় পড়লে তুর্বির গোসল আর হবে না। চৈতি তুরাগকে ধমক দিয়ে বলল, আরে থামুন তো আপনি, সারাক্ষণ ঝগড়া না করলে চলে না, যান মেয়েকে নিয়ে ঘরে যান। তুরাগ গজগজ করতে করতে তুর্বিকে চৈতির কোল থেকে একরকম কেড়ে নিয়ে কটকট করে ঘরের ভেতরে ঢোকে। তার সারা দুনিয়া একদিকে আর মেয়ে একদিকে। এখন মেয়েকে মানানোর কঠিন মিশনে নামতে হবে তাকে। তুরাগ তুর্বিকে নিয়ে ঘরে চলে যেতেই চৈতি ইরাজকে কোলে নিতে চায়। ইমতিয়াজ তাকে বাধা দিয়ে বলে, না ভাবি, ইরাজ বড় হয়েছে, এই অবস্থায় ওকে কোলে নেওয়া একদম উচিত নয়। চৈতি থমকে যায়। অতঃপর ইরাজের গাল টেনে আদুরে স্বরে জিজ্ঞেস করে, কেমন আছো বাবা? ইরাজ হাসি মুখে উত্তর দেয়, ভালো। ইমতিয়াজ তখন চৈতিকে অনুরোধ জানায়, ভাবি একটা কটেজ খুলে দিন, অনেক ক্লান্ত লাগছে, একটু বিশ্রাম নেব। চৈতি চাবি আনতে ঘরের ভেতর প্রবেশ করে। তাকে দেখে তুরাগ অভিমান ভরে মুখ ফুলিয়ে বসে রইলেও চৈতি তা দেখেও না দেখার ভান করে। সে আলমারি থেকে চাবি নিয়ে তাদের কটেজের ঠিক পাশের কটেজটি খুলে দেয়। অতিথিদের থাকার ব্যবস্থা নিশ্চিত করে সে পুনরায় নিজের ঘরে ফিরে আসে। তুরাগ তখনও মেয়ের সাথে ব্যস্ত। এমন সময় চৈতি গিয়ে তাদের সামনে দাঁড়ায়। তুরাগের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে সে জিজ্ঞেস করে, আপনি কি জানতেন না যে ওনারা আসবেন? তুরাগ কোনো উত্তর দেয় না। চৈতি পুনরায় বলে,
একটা মুরগি জবাই করে দিন, আমি রান্না করে নেব। তুরাগ উঠে দাঁড়ায়, তারপর তুর্বির দিকে তাকিয়ে দেখে সে আপন মনে খেলছে। তুরাগ সুযোগ বুঝে চৈতির গালে সশব্দে একটা চুমু দিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। আকস্মিক এই ঘটনায় চৈতি বেশ চমকে ওঠে। সে তড়িঘড়ি করে মেয়ের দিকে তাকায়। না, তুর্বি কিছু দেখেনি। সে তুর্বিকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে আসে। তুরাগ ঝর্ণা থেকে পানি এনে মজুত করে রেখেছে। এই পাহাড়ের সবচেয়ে বড় কষ্ট হলো পানি। যখন নদী নালা শুকিয়ে যায় তখন মাইলের পর মাইল হেঁটে গিয়ে পানি সংগ্রহ করতে হয়। তাই তুরাগ সবসময় খাওয়ার পানি কিনে আনে। তুর্বিকে গোসল করিয়ে চৈতি রান্নাঘরে যায়, কিন্তু সেখানে তুরাগকে দেখতে পায় না। সে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবে লোকটা তার একটা কথাও ঠিকমতো শোনেনি। সে তুর্বিকে ভাত খাইয়ে প্লেট রাখার জন্য পুনরায় রান্নাঘরে গিয়ে দেখে তুরাগ মুরগি কাটছে। চৈতি তুরাগের গা ঘেঁষে গিয়ে বসে। এটা কখন পরিষ্কার করলেন? তুরাগ নিজেও একটু গা ঘেঁষে বসে চৈতির সাথে। পরিষ্কার করেই রেখে গিয়েছিলাম। আমাকে আগে বললে আমি রান্না বসিয়ে দিতাম। আপনি এতটা পথ জার্নি করে আসলেন, আবার এই ধকল। হয়েছে, আমি পারবো, তুমি যাও, মেয়ের কাছে যাও। মেয়ে ইরাজের সাথে খেলছে। এই কথা শোনা মাত্র তুরাগের হাত থেমে যায়। সে তীক্ষ্ণ দৃষ্টিতে চৈতির দিকে তাকিয়ে বলে, আমার মেয়েকে এখনই নিয়ে আসো, তাড়াতাড়ি যাও। চৈতি মনে মনে বিরক্ত হয়। ইমতিয়াজ ঠিকই বলে, এই লোকটার মাথায় আসলেই সমস্যা আছে। সে বিরক্ত হয়ে বলে, আপনি কি পাগল হলেন? ওরা নিহাত বাচ্চা। বাচ্চা হোক আর বুড়ো হোক, আমি ওই ইমতিয়াজকে বিন্দুমাত্র বিশ্বাস করি না। চৈতি উঠে বসে। তুরাগের ইমতিয়াজের সাথে এমন আচরণ চৈতির একদমই ভালো লাগে না। ইমতিয়াজ তাদের কতটা সাহায্য করেছে, অথচ তুরাগ কেবল তার দুষ্টুমিগুলোই বড় করে দেখে। 6 বছর আগে আলিবাড়ি থেকে যখন তারা পালিয়ে এসেছিল, চৈতির অবস্থা তখন অত্যন্ত সংকটজনক। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা যখন মোটা অঙ্কের টাকা চেয়েছিলেন, তখন তুরাগের পকেটে 1 টাকাও ছিল না। সেদিন ইমতিয়াজি নিজের জমানো সব টাকা তুরাগকেও দিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, এই পাহাড়ে তাদের থিতু হওয়ার পেছনেও ইমতিয়াজের অবদান অনস্বীকার্য। তুরাগ যখন এখানে জায়গা কিনে কটেজ করার পরিকল্পনা করে, তখন ইমতিয়াজি গ্রামে গিয়ে তুরাগের পৈতৃক জমি জমা বিক্রি করে টাকার ব্যবস্থা করে এসেছিল। সেদিন পুলিশি অভিযানের পর পুরো দেশে ছাতিয়ানি গ্রামের নাম ছড়িয়ে পড়েছিল। গ্রামটি হয়ে পড়েছিল জনমানবহীন। সেই প্রতিকূল সময় ইমতিয়াজি তাদের পাশে ছায়ার মতো রয়েছিল। আর তুরাগ কিনা আজ সেই মানুষটার সাথে এমন ব্যবহার করবে? রাত তখন প্রায় 9টা। পাহাড়ি অঞ্চলে সন্ধ্যা নামার পর থেকেই মনে হয় গভীর রাত হয়ে গেছে। চারিদিকে নিঝুম স্তব্ধতা। কেবল মাঝে মধ্যে ঝিঝি পোকার ডাক নিস্তব্ধতাকে আরও রহস্যময় করে তোলে। চৈতি তাদের কটেজের খোলা বারান্দায় একটা চেয়ারে বসে রয়েছে। তাদের কটেজে কৃত্রিম আলোর কোনো বালাই নেই। চৈতি নিজেই চেয়েছিল তাদের জীবনটা হারিকেনের মৃদু আলো আর প্রকৃতির হিমেল বাতাসেই কাটুক। অন্য 5টি কটেজে আধুনিক সুযোগ সুবিধা থাকলেও এই ঘরটা কেবল তাদের একান্ত নিজস্ব শান্তির নীড়। তুরাগ তুর্বিকে নিয়ে কিঞ্চিত বাইরে গিয়েছে। চৈতি অন্ধকারের বুক চিরে পাশের কটেজটির দিকে তাকালো। দেখল সেখানে ইমতিয়াজের স্ত্রী আহানা বসে আছে। চৈতি মৃদুস্বরে ডাকল, ভাবি। অহানা অন্ধকারে এতক্ষণ চৈতিকে খেয়াল করেনি। ডাক শুনে চমকে তাকিয়ে বলল, আরে চৈতি, আপনি এত রাতে একা বারান্দায়? চৈতি একটা দীর্ঘশ্বাস ফেলে নীরস কণ্ঠে জানালো, আর বলবেন না ভাবি, ওই 2 বাপ মেয়ে কই যে হারিয়ে গেল, তাদের জন্যই পথ চেয়ে বসে আছি। অহানা হালকা হেসে উত্তর দিল, চিন্তা করবেন না, ইরাজের বাবাও তো তাদের সাথেই গিয়েছে। দুজনে মিলে কিছুক্ষণ গল্প করলো। 10টা বাজার ঠিক আগে আগে তুরাগ আর ইমতিয়াজ ফিরে আসে। তুর্বি ততক্ষণে তুরাগের কাঁধে গভীর ঘুমে আচ্ছন্ন। তুরাগ খুব সাবধানে মেয়েকে বিছানায় শুইয়ে দিয়ে বারান্দায় আসে। চৈতির পাশের খালি জায়গাটুকুতে আরও একটা চেয়ার টেনে বসতেই চৈতি তুরাগের কাঁধে মাথা রাখে।
হারিকেনের কাঁপা কাঁপা আলোয় তুরাগের মুখটা আজ বড্ড গম্ভীর দেখাচ্ছে। তুরাগ আকাশের দিকে তাকিয়ে একদম উদাস কণ্ঠে বলল, জাফর আলীর ফাঁসি হয়েছে। কথাটা শুনে চৈতির চোখ বন্ধ করে। এক মুহূর্তেই তার অন্তরে শীতল প্রশান্তি বয়। 6 বছর আগের অভিশপ্ত রাতের দৃশ্যগুলো চোখের সামনে ভাসে। সেদিন আরিফ খানের প্রতিশোধের আগুনে ভস্মীভূত হয়েছিল আলো বেগম আর তাদের ভণ্ড পীর। আরিফ খান সেদিন স্রেফ জাফর আলীকে আইনের হাতে সোদর্প করার জন্যই বাঁচিয়ে রেখেছিলেন। আজ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। চৈতি তুরাগের হাতটা শক্ত করে ধরে। আজ তাদের হারানো প্রথম সন্তানের আত্মা হয়তো একটু শান্তি পেল। আকাশের ওই অগণিত তারার দিকে তাকিয়ে চৈতি মনে মনে বলল, আমরা এখন ভালো আছি, খুব ভালো আছি। তুরাগ চৈতিকে নিজের আরো কাছে টেনে নেয়। তুরাগ নিজের পকেট থেকে কিছু একটা বের করে। আজকাল সে আর লুঙ্গি পরে না, ট্রাউজার আর প্যান্টে বেশি পরে। চৈতির বড্ড ইচ্ছে হয় তুরাগকে একবার লুঙ্গি পরা অবস্থায় দেখতে। তার মনে হয় তুরাগকে ওটাতেই সব থেকে বেশি মানায়। কিন্তু দীর্ঘ 6 বছর ধরে তুরাগ লুঙ্গিকে এক প্রকার বিসর্জন দিয়েছে। সেদিন রাতে তুরাগ চৈতিকে নিয়ে শহরের এক নামী হাসপাতালে গিয়েছিল, কিন্তু কেবল পরনে লুঙ্গি থাকার কারণে তাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তুরাগের সেদিন নিজেকে বড্ড অসহায় মনে হয়েছিল। এ দেশের মানুষের ঐতিহ্যবাহী পোশাক নাকি লুঙ্গি, অথচ এই পোশাকের কারণে সেদিন সে তার স্ত্রীর সুচিকিৎসা নিশ্চিত করতে পারেনি। চৈতি ধাতব শব্দ শুনে তুরাগের হাতের দিকে তাকায়। সে কিছু বুঝে ওঠার আগেই তুরাগ তার পায়ের কাছে বসে। তারপর চৈতির পা টেনে একজোড়া নূপুর পরিয়ে দেয়। হারিকেনের হলুদ আলোয় স্বর্ণের নূপুরগুলো ঝকঝক করছে। নূপুর পরানো শেষ করে তুরাগ চৈতির পায়ে গভীর একখানা চুমু খেল। তারপর চৈতির দিকে তাকিয়ে বলল, বলেছিলাম না, কোনোদিন সামর্থ্য হলে আমি আমার বউয়ের পায়ে স্বর্ণের নূপুর পরিয়ে চুমু খাব। চৈতি হাসে, তবে চোখের কোণে দুফোঁটা আনন্দাশ্রু চিকচিক করছে। কত বছর আগের কথা চৈতি তো ভুলেই গিয়েছিল, অথচ তুরাগ প্রতিটি শব্দ মনে রেখেছে। চৈতির আজ নিজেকে পৃথিবীর সব থেকে সুখী নারী মনে হচ্ছে। সেদিন যদি ওই বাড়ি থেকে না পালাতো, তবে কি কখনো এমন ভালোবাসা পেত? চৈতি জানে কিয়াম তাকে ভালোবাসত, কিন্তু তুরাগের মতো ভালো তাকে আর কেউ বাসতে পারবে না। চৈতি জীবনে প্রেমিক পুরুষ হিসেবে একজনকেই চেনে, তার স্বামী, তার 3 সন্তানের বাবা। চৈতি নিজেও তুরাগের পাশে বসতে চাইল, যদিও এই অবস্থায় বসতে তার কিছুটা কষ্ট হয়। চৈতিকে বসতে দেখে তুরাগ উঠে যেতে চাইলেও পারল না। তার আগেই চৈতি তাকে আষ্টে পৃষ্ঠে জাপটে ধরে। আর তখনই চৈতির ভেতরে থাকা ছোট্ট প্রাণটি প্রথমবারের মতো নড়ে। চৈতি এবার আর কান্না চেপে রাখতে পারে না। কত ঝড়, কত রক্ত আর কত দীর্ঘশ্বাসের পর তাদের জীবনে এই পরম সুখের ছোঁয়া এলো। এ যেন চৈত্র শেষে শ্রাবণ ধারা। অবশেষে সমাপ্ত হলো চিন্ময় নূর রচিত চৈত্র শেষে শ্রাবণ ধারা উপন্যাসটি। চৈতি ভালো থাকুক তার শখের পুরুষের সাথে, আর আপনারাও ভালো থাকুন আপনাদের শখের মানুষের সাথে। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আসর সাজিয়ে বাসরে থাকুন। প্রতিদিন ভিন্ন স্বাদের নিত্য নতুন গল্প সবার আগে শুনতে এক্ষুনি আমাদের গপ্পবাসর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।